আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড কাপের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আজকে ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা নাকি স্পেন, কার কততম? আর্জেন্টিনা চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়? ইয়ামাল নাকি মেসি, কে উঁচে ধরবেন এবারের বিশ্বকাপের শিরোপা? সবকিছু মিলিয়ে কিন্তু ফয়সালা হবে আজকের এই দিনটাতে। আমাদের কাছে একেবারে শুরুতেই একটা ম্যাচ রিপোর্ট আছে, সেই ম্যাচ রিপোর্টটা আমরা দেখব। তবে তার আগে সত্যি কথা বলতে এই ম্যাচটা ঘিরে কিন্তু অনেক ধরনের জল্পনা কল্পনা আছে। আমাদের সহকর্মী মুজদেবিন তারেক, তিনিও আছেন আমেরিকার বিভিন্ন প্রান্ত, তিনি চষে বেরিয়েছেন, ঘুরে বেরিয়েছেন। তিনি কি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন? তাকে কি আমরা পেয়েছি? তিনি কি আছেন আমাদের সঙ্গে? আমরা আমরা তারেককে মনে হয় পেয়ে গেছি। ইয়াস তারেক, আপনার পেছনে দেখতে পাচ্ছে অনেক মানুষের সমাগম। একটু আগে আপনি একটা লাইভ দিচ্ছিলেন যমুনা টেলিভিশনের যে ফেসবুক পেজ আছে, সেখানে এরকম শিরোনামও দেখছিলাম যে অনেকে নিশ্চুপ, অনেকে স্তব্ধ, এরকম কিছু একটা, মানে ফাইনালের মঞ্চে খেলা দেখতে যাচ্ছেন। বাট এমন কি কারণ আমি আসলে জানি না, আমি আপনার সেই লাইভটা দেখি নাই। বাট আপনি কি আমাদের ওয়ার্ল্ড কাপ কার্নিভালের দর্শকদের জন্য একটু খোলাসা করবেন যে হোয়াটস দ্য ম্যাটার অ্যাকচুয়ালি? সামি, এই নিউ জার্সির মেট লাইফ থেকে আমাদের বিশ্বকাপ শুরু হয়েছিল এবং এখানে এসে শেষ। এর মাঝে আমরা প্রায় 8টা শহরে গিয়েছি, 8টা ভেন্যুতে গিয়েছি এবং প্রত্যেকটা ভেন্যুতে আর্জেন্টিনার ম্যাচ আমরা কভার করেছি। কিন্তু আজকে কেন যেন মনে হয়েছে অনেকটা নীরবতা, মানে আর্জেন্টিনারা যেভাবে উদযাপন করে সেই উদযাপনের চিত্রটা আমরা এখানে খুব কম দেখেছি। এর একটা বড় কারণ, আমি ওদের সাথে কথা বললাম, যে আর্জেন্টিনার যারা কোর ফ্যান, কোর সমর্থক যারা, তারা অনেকেই এই ফাইনালের টিকিট পাননি। আপনি নিশ্চয়ই জানেন যে এই ফাইনাল ম্যাচের টিকিটের দাম এই মুহূর্তে কত, সর্বোচ্চ 6.5 কোটি টাকা থেকে নিচে 10 লাখ, এবং সেই টিকিটটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। যারা এলতুলো বা বাদ্যযন্ত্র নিয়ে স্টেডিয়ামের সামনের অংশটা মাতিয়ে রাখেন, তাদের কাউকেই আসলে সেই অর্থে আজকে আমরা দেখছি না। এখানে যারা এসছেন, একজন মজা করে বলছিলেন যে যারা হচ্ছে টাকাওয়ালা, মানে বড়লোক, তারাই শুধু আজকে স্টেডিয়ামে আসছেন এবং তারা আসলে সেই উদযাপনের রীতিতে তারা খুব একটা অভ্যস্ত না, তারা সরাসরি মাঠে প্রবেশ করছেন, যে কারণে মনে হচ্ছে যে কিছুটা নিশ্চয়। এবং স্পেনের সমর্থকরাও দেখলাম যে তারা একেবারেই আসছেন এবং লাইন ধরে স্টেডিয়ামে প্রবেশ করছেন। সেখানেও বাড়তি কোনো উদযাপন বা উন্মাদনা নেই। এটার একটা বড় কারণ, আমি একজন স্প্যানিশ সমর্থকের সাথে কথা বলেছিলাম, তারা হচ্ছে ম্যাচটা নিয়ে খুব চিন্তিত, খুব হাই ভোল্টেজ ম্যাচ হবে, কম্পিটিটিভ ম্যাচ হবে। দিন শেষে কেউ এককভাবে আধিপত্য নিয়ে যে এই ম্যাচটা জিতবে, এই আত্মবিশ্বাসটা কেউ নিয়ে স্টেডিয়ামে যেতে পারছে না, যে কারণে তারা অপেক্ষা আছে দিন শেষে ম্যাচটা কেমন হয়। আরো একটা কারণ সামি আছে, এই স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি কিন্তু ম্যাচ দেখতে আসবেন। আজকে কিন্তু এখানকার সিকিউরিটি, ভয়ঙ্কর সিকিউরিটি কিন্তু এখানে। আমরা যখন এখানকার সকাল 9টায় স্টেডিয়ামের সামনে এসেছি, এবং গণমাধ্যম কর্মী অলমোস্ট প্রায় 10,000 গণমাধ্যম কর্মীর বিশাল লম্বা লাইন, না হলেও 1 কিলোমিটারও বেশি লম্বা লাইন, এবং সবাই কিন্তু খুব কড়া মার্কিং চেকিং এর মধ্য দিয়ে তাদেরকে স্টেডিয়ামে ঢোকানো হচ্ছে। সব মিলে মেট লাইফের সামনে আর কিছুক্ষণ পর ম্যাচটা শুরু হবে। সামি, ম্যাচ নিয়ে বা এখানকার আবহাওয়া নিয়ে আরো যদি প্রশ্ন থাকে আপনি করবেন। তারেক, প্রথমত লা মাসিয়ার বর্তমান প্রজন্ম ভার্সেস লা মাসিয়ার সর্বকালের সেরা গ্র্যাজুয়েট, হাউ ইজ দ্য ইন্টেন্সিটি গোয়িং টু বি? নিঃসন্দেহে আমরা স্টেডিয়ামে যখন প্রথম ঢুকছিলাম তখন একজন সমর্থককে পেয়েছি। তিনি খুব অদ্ভুত ভাবে তার জার্সিটা একটা পোর্শন ছিল আর্জেন্টিনা এবং বুকের এক পাশটা আর্জেন্টিনার লোগো সহ, অন্য পাশটা হচ্ছে স্পেনের। তিনি বার্সেলোনার একজন সমর্থক। তিনি আসলে কাকে রেখে কাকে সাপোর্ট করবেন, মেসি নাকি ইয়ামাল, এবং সেই কঠিন দোটানায় থেকে তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা নিয়েছেন যে একটা পাশ থাকবে আর্জেন্টিনা বা মেসির জন্য, আর একটা পাশ থাকবে স্পেন বা ইয়ামালের জন্য। তো আমার মনে হয় এখানে অনেক সমর্থক এসছেন যারা কিছুটা নিউট্রাল, তারা সেই জায়গাটাই কিন্তু ভুগছেন। এবং আপনি যে প্রশ্নটা করছেন, আমি এখানে একটা আমার কাছে যেটা মনে হচ্ছে, কোচ লিওনেল স্কালোনি, আর্জেন্টিনার কোচ, তিনি কিন্তু এই দোটানাটায় সবচেয়ে বেশি আছেন। তার ওয়াইফ একজন স্প্যানিশ, মার্কাতি তার শ্বশুর বাড়ি, এবং স্কালোনি এটা নিয়ে কথাও বলেছেন যে আজকে দিন শেষে তার ওয়াইফ বা শ্বশুর বাড়ির মানুষ কাকে সাপোর্ট দেবে, আর্জেন্টিনা নাকি স্পেন, তার জন্য খুব কঠিন সময়। তিনি আশা করছেন অ্যাটলিস্ট তার ওয়াইফ তাকে সাপোর্ট দেবেন, আর শ্বশুর বাড়ির অন্যরা যদি দেন তাহলে ভালো, না হলে স্পেন তো সেই অধিকারটুকু রাখে সমর্থন করার। এবং বার্সেলোনার একটা সোনালী প্রজন্ম, তারা কিন্তু এই বিশ্বকাপে স্পেনের হয়ে খেলছে, এবং মেসি তার একটা ভালো তিনি পার করে এসছেন। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আছে, আপনি যদি খেয়াল করে দেখেন,
অ্যাটলেটিকো মাদ্রিদে বেশ কয়েকজন বার্সেলোনা তারকা আছে, হুলিয়ান আলভারেজ সহ তারা কয়েকজন খেলেন এবং তাদের কোচ কিন্তু একজন আর্জেন্টাইন, ইয়াগো সিমিওনে। এখানে আমরা বেশ কিছু মাদ্রিদ থেকে আসা কিছু আর্জেন্টাইন সমর্থক পেয়েছি যারা শুধুমাত্র এই কারণে অ্যাটলেটিকোকে সাপোর্ট করেন এবং আজকে আর্জেন্টিনাকে সাপোর্ট করবেন। আরেকটা বিষয় যেটা আমি আরেকটু বলে নিতে চাই দর্শকদের, সেটা হচ্ছে 2010 যে স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলটা কিন্তু বার্সেলোনার অনেক তারকা ছিল এবং সেই তারকার উপর ভর করে কিন্তু স্পেন তাদের প্রথম বিশ্বকাপটা জিতেছিল। আপনি যদি একটু ফ্ল্যাশব্যাক থেকে এখন বর্তমানে আসেন, এই স্পেনের দলটাও কিন্তু বার্সেলোনার তারকা দিয়ে ভরা। সবকিছু মিলে অতীত সেই 2010-এর হিসেবটা যদি আমরা করতে চাই, স্পেন কিন্তু কিছুটা হলেও তারা কিন্তু আত্মবিশ্বাসী হতে পারে যে এবারও বার্সেলোনার একটা সোনালী প্রজন্ম নিয়ে তারা এই বিশ্বকাপটা খেলতে যাচ্ছে। তারেক, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে হাউ ইজ দ্য কন্ডিশন, হাউ ইজ দ্য ওয়েদার, টেম্পারেচারটা কেমন আছে? ডেফিনেটলি ছাদ খোলা মাঠে যখন খেলা হচ্ছে, ওয়েদার ইজ গোয়িং টু ক্রিয়েট আ হিউজ ইম্প্যাক্ট। কয়েকদিন ধরে আশঙ্কা ছিল যে আগ্নেয়গিরির ধোঁয়া সেটা বাতাসে এক ধরনের পলিউশন ক্রিয়েট করছে কিনা। আজকে কেমন দেখছেন? আপনার পেছনে তো আমি মানে টেলিভিশনে যেটা দেখা, স্ক্রিনে যেটা দেখা ক্লিয়ারই দেখতে পাচ্ছি, বাট টেম্পারেচারটা কেমন সবকিছু একটু জানাবেন। এই বিশ্বকাপে আসার পর আজকের মতো এত সুন্দর ওয়েদার আমি এই যুক্তরাষ্ট্রে আর পাইনি স্বামী। একদম মিষ্টি একটা রোদ, বাতাস আপনি দেখতে পাচ্ছেন। মানে যতটা সুন্দর ওয়েদার হওয়া যায় একটা ফাইনালের জন্য, ঠিক ততটাই সুন্দর আজকের ওয়েদার। আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা যে আগের দিন যে টানা বৃষ্টি হয়েছে এই নিউ জার্সিতে, আমরা এই স্টেডিয়ামে ছিলাম, আমাদেরকে বারবার অ্যালার্ট করা হয়েছে, এত বেশি বৃষ্টি হচ্ছিল যে আমাদেরকে স্টেডিয়াম ছাড়ার কথা বলছিল। কিন্তু আজকে সিনারিওটা টোটালি ডিফারেন্ট। এত সুন্দর রোদ, মিষ্টি রোদ এবং বাতাস। আমার মনে হয় ছাদখোলা স্টেডিয়ামে মেসি, ইয়ামাল তারা এই ফুটবলের উত্তাপের সঙ্গে এই ওয়েদারটাও নিশ্চয়ই তারা উপভোগ করবেন। এবং আমি যেটি বললাম যে যুক্তরাষ্ট্রের অনেকগুলো শহরে গিয়েছে, কিন্তু এত সুন্দর ওয়েদার আমি এই যুক্তরাষ্ট্রে এসে পাইনি। আজকের ফাইনালের দিন বলেই হয়তো ওয়েদারটাও বেশ রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছে এবং যারা সমর্থক আছেন তারাও কিন্তু বেশ স্বস্তিতে আছেন। এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি কড়া রোদ, তীব্র রোদের কারণে সমর্থকদের অনেক ভোগান্তি ছিল, কিন্তু আপনি দেখেন আমার এই পেছন সাইডটায় এখনো অনেক সমর্থক তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তাদের কোনো প্রকার কষ্ট হচ্ছে না, কারণ যেটা বললাম যে এই রোদটা বেশ মিষ্টি এবং তারা সেটা উপভোগ একটা সানবাতের মতোই হয়ে যাচ্ছে এখানে। আমি আর একটু এটার সাথে বলে দিতে চাই, একাদশ কিন্তু এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে, নিশ্চয়ই আপনি জানেন কিনা আমি সমর্থকদেরকে একটু জানিয়ে দিতে চাই। স্পেন তারা অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে, কিন্তু আর্জেন্টিনা 3টা পরিবর্তন কিন্তু একাদশে আছে আমরা যতটুকু দেখেছি। এবং ক্রিস্টিয়ানো ডিপল তিনি মিডফিল্ডে ফিরেছেন, নিকো গঞ্জালেস তিনি ফিরেছেন এবং রাইট ব্যাকে মলিনার জায়গাটা মন্টিয়েল নিয়েছেন। বাকি জায়গাগুলো অপরিবর্তিত আছে। হুলিয়ান আলভারেজ নাম্বার 9 শুরু করবেন মেসির সঙ্গে আক্রমণ ভাগে, এবং ডিফেন্সের সেন্টার ব্যাকে ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে, লেফট ব্যাকে তাগলিয়াফিকো। সব মিলিয়ে স্কালোনি যেটা করে থাকেন প্রায় প্রতিটি ম্যাচেই তিনি একাদশে পরিবর্তন আনেন। শুধু একটা ম্যাচ অপরিবর্তিত খেলেছিলেন সুইজারল্যান্ডের বিপক্ষে, যথারীতি ফাইনালেও তিনি পরিবর্তন আনলেন এবং একসঙ্গে 3টি পরিবর্তন, এবং তিনি কিন্তু 4-4-2 মানে মিডফিল্ডটাকে বেশ শক্তিশালী করেছেন, সেটা কিন্তু বলা যায়। সামি, তারেক, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত হওয়ার জন্য। ওয়েদারের কথা তারেক বলছিলেন যে একদম মিষ্টি একটা ওয়েদার, তবে তারেক যে কথাটা বলেছেন সেটা হচ্ছে টাকাওয়ালারা এই ম্যাচটা উপভোগ করছে। আজকের দিনের গেস্টদের সঙ্গে যুক্ত হতে চাই। শায়েক আজকের দিনে আমাদের সঙ্গে আবার যুক্ত হয়ে গেছেন, আহমেদ বিন পারভেজ আছেন, হাবিবুর রহমান আছেন। শায়েক, আপনাকে দিয়ে শুরু করি, কারণ আপনি দ্বিতীয়বারের মতো এসেছেন। আপনি ফাইনাল দেখতে যান নাই? মানে ফাইনাল তো সব টাকাওয়ালারা দেখছে, আপনি যান নাই কেন? না না, আমি এত টাকাওয়ালা না যে ফাইনাল দেখতে পারবো। আপনার যাওয়ার কথা, আমি সেই কারণে চিন্তা করছিলাম। না না, আসলে যে জিনিসটা হয় যে ওয়ার্ল্ড কাপের ফাইনালের মতন খেলাগুলোতে অফিসিয়ালদের জন্য অনেক জায়গা রাখতে হয়, জার্নালিস্টদের জন্য অনেক জায়গা রাখতে হয়, তো যার কারণে স্টেডিয়ামে ক্যাপাসিটি মেইন দর্শকের জন্য অটোমেটিক্যালি একটু কমে যায়। তো যার কারণে যেই কয়টা বাকি থাকে দর্শকের সিট, সেটার প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। তো এখনও আমরা ওরকম অফিসিয়াল বা জার্নালিস্ট হতে পারিনি, তো এর জন্য আমি বলবো যে সাধারণ দর্শকের কাতারেই পড়ি আর কি। ওকে পারভেজ, এই ওয়ার্ল্ড কাপে আপনার যে পরিমাণ ইনকাম হয়েছে আসলে, মানে আপনি দেখতে পারতেন না ফাইনালটা? না, দেখতে পারতাম না, বাট আমার তো স্বপ্ন অন্যরকম। আমার স্বপ্ন হচ্ছে আমি দর্শক হিসেবে কেন খেলাটা দেখতে যাব, আমি ব্রডকাস্ট টিমের পার্ট হয়ে যেতে চাই কোনো না কোনো সময়। সো আমি ওই ক্যাপাসিটিতে যে ফর ফ্রি খেলাটা দেখবো আর কি, এরকম কোটি টাকা দিয়ে খেলা দেখার ইচ্ছা এবং সামর্থ্য। খেলা দেখে মানে আপনি পেইড হতে চান আসলে? এক্স্যাক্টলি, খেলা দেখবো পেইড হবো। আপনার কন্ডিশনটা কি? মানে আপনারও তো সেরকম হয়ে যাওয়ার কথা অর্থবিত্ত। মাত্র শুরু, জীবন শুরু হয়েছে এখনই। ওকে, জীবন শুরু হচ্ছে, এবারে আমরা একটু আসলে শুরু করতে চাই। আসলে শুরুটা করতে চাই কোন জায়গা থেকে, সেটা হচ্ছে স্প্যানিশ কোচ একটা কথা বলেছেন
আমরা একটু 2004 সালে এই স্প্যানিশ কোচের এগেনস্টে লিওনেল মেসি যখন খেলেছিলেন, যখন তিনি সেভিয়ার বয়সভিত্তিক দলের কোচ ছিলেন, একটু একটা ছবি দেখতে চাই। এবং পারভেজ, আই এম প্রিটি মাচ শিওর আপনি ঘটনাটা জানেন যে সেভিয়ার ওই দলটাকে 4-0 গোলে বার্সেলোনার যুব দল হারিয়েছিল, এবং ওই ম্যাচটাতে 70 মিনিট পর্যন্ত মেসিকে ম্যান মার্কিং করে রাখা হয়েছিল। 70 মিনিটের পরে যাকে ম্যান মার্কিং করা হয়েছিল তিনি ইয়েলো কার্ড খেয়ে বেরিয়ে যান। সো তারপর থেকে ততক্ষণ পর্যন্ত 0-0 ছিল, এরপরে সেটা 4-0 হয়ে গেছে। আমি যদি এর আগের ম্যাচটা চিন্তা করি, অ্যান্ডারসনকে মেসির মার্কার হিসেবে রাখা হয়েছিল, অ্যান্ডারসন ইয়েলো কার্ড খেয়ে চলে গেছেন, মানে তারপর তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, এরপর আর্জেন্টিনা যা করার করেছে। সো আজকে স্প্যানিশ কোচ বলেছেন যে আমরা মেসিকে মার্ক করব না, কোনো ম্যান মার্কিং মেসির জন্য থাকবে না, আমরা কালেকটিভ মার্কিং করতে পারি, কালেকটিভ অ্যাটাক করতে পারি। পারভেজ, আপনাকে দিয়ে শুরু করে তিনজনের কাছে আমি জানতে চাইবো, আসলে কি মেসিকে কেউ মার্ক করবে না? ম্যান মার্কের যে বিষয়টা, সেটা তো খুব পার্টিকুলার একটা জিনিস, যে ধরেন একজন ইররেসপেক্টিভ অফ তার কি স্পেসিফিক কাজ, সে হচ্ছে তার যাকে মার্ক করছে তার সঙ্গে পুরো মাঠ, সে যেখানে যাবে তার কাজই হচ্ছে সেখানে যাওয়া। সো ওইটা অনেকটা অফ দ্য বল ফ্রি রোলের মতো একটা সিচুয়েশন, যেখানে তিনি আসলে ফ্রি নন, তিনি একজনকে গার্ড দিতে যাচ্ছেন। সো ওই জায়গাটায় স্পেনকে আসলেই তারা একজনকে ওয়েস্ট করবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং আমার মনে হয় দে লা ফুয়েন্তে একটু অন্যভাবে বলেছেন, তিনি বলার চেষ্টা করছেন যে মেসিকে আসলে মার্ক করা যায় না বিধায় আমরা সেভাবে যাব না, বাট প্ল্যানটা হয়তো অন্যরকম হবে, যে তাদের আসলে প্রয়োজন হবে না মেসির জন্য একজনকে ডিপ্লয় করে রেখে দিতে, কারণ তাতে করে আসলেও খুব একটা সুবিধা হবে না, এবং মোস্ট অফ দ্য টাইম দেখা যাবে তিনিও ইনঅ্যাক্টিভ আছেন। স্পেনের প্লেয়ারদের অ্যাবিলিটির জায়গা হচ্ছে অন দ্য বল, সো তারা একজন প্লেয়ারকে শুধুমাত্র একজনকে গার্ড দেওয়ার জন্য ওয়েস্ট আমার মনে হয় না করবে, বাট তাদের যে ওয়াইড ট্রায়াঙ্গুলেশনের অভ্যাসটা আছে সেটা দিয়ে কিন্তু তারা ডিফেন্সিভলিও মেসিকে আটকে রাখার একটা প্ল্যান করতে পারে। সো মোস্ট লাইকলি তারা স্পেসগুলোকে মার্ক করতে পারে, বাট একদম বরাবর যে মেসিকেই মার্ক করে তার সঙ্গে একজন লেগে থাকবেন, যেটা মেবি ইংল্যান্ড অ্যান্ডারসনকে দিয়ে ট্রাই করিয়েছিল, সেই কাজটা হয়তো হবে না। এবং সেই জায়গা থেকে কোচ খুব অনেস্টলি এই কথাটা হয়তো বলে দিয়েছেন যে না, আমরা হয়তো সেটা করবো না। বাট অনেক সময় হয় কি, মানে আপনি চান বা না চান, মেসি আপনাকে কিছু একটা করতে বাধ্য করেন। আমার মনে হয় না যে ইংল্যান্ড অনেক কিছু বুঝতে পারছিল তাদের কি করা উচিত। মানে ওই ম্যাচটাতেও যদি বলে, অনেকে তাদের টুখেলের দোষ দিচ্ছেন যে তিনি আসলে ডিফেন্সিভলি এতটা খোলসে কেন ঢুকেছেন, বাট মেসি মেক্স দ্যাট হ্যাপেন। মানে তার কারণেই আপনি আসলে একটা পর্যায়ে বাধ্য হন এমন কিছু করতে যেটা আপনি করতে চাইছিলেন না, কমফোর্টেবল না। সো দিস ইজ লিওনেল মেসি ফর ইউ। তিনি আসলে এই এজেই তো ঘটনা ঘটাচ্ছেন, সেই তখন থেকে এখন পর্যন্ত ইজ স্টিল দ্য সেম। একটা জায়গায় দেখছিলাম আর কি, যে তিনি এই ওয়ার্ল্ড কাপে যেই পরিমাণ হেঁটেছেন, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে তিনি এত কম সময়ের জন্য অ্যাক্টিভ থেকে তিনি এই ইম্প্যাক্ট রেখেছেন এই ওয়ার্ল্ড কাপে, যেখানে তার গোল্ডেন বল পাওয়ার কন্টেনশনে আছেন, তিনি যদি গোল করে ফেলতে পারেন এনাফ গোল্ডেন বুটের কন্টেনশনে আছেন। সো এটা ইটস জাস্ট ইনক্রেডিবল। মানে এটা পৃথিবীর আর কোনো প্লেয়ারের আগে পিছে স্ট্যাটিস্টিক্যালি নো ওয়ান কামস ইভেন ক্লোজ এই জায়গাটায়। ওকে শেখ, আজকে কি মেসির জন্য আলাদা কোনো ম্যান মার্কার থাকবে নাকি থাকবে না? মানে দেফন্তে যে কথাটা বলেছেন, এটা কি আসলে একটা স্টানবাজি ছিল, যে মানে ঠিক আছে আগে একটা কথা বললাম, তাদেরকে একটু রিল্যাক্স করে দিলাম, ব্যাপারটা কি এরকম কিনা, নাকি আসলেই কালেকটিভলি ওই কাজটা হবে? ম্যান মার্ক হবে না, মেন মার্ক হবে। মেন মার্ক হবে। তার কারণটা হচ্ছে যে জিনিসটা আগের ম্যাচে করেছিল ওলিসের সাথে, ওলিসেকে কিন্তু একদম পুরাই মানে কোনো খেলাই খেলতে দেয়নি আর কি ফ্রান্স। তো যেই কাজটা ছিল যে রড্রির পজিশনটা হোল্ড করে, বাট তার সামনে যে দুইজন থাকে তারা কন্টিনিউয়াসলি প্রেস করতে থাকে, এবং এমন একটা পজিশনে প্রেস করতে থাকে যে ওই প্লেয়ারের পাস দেওয়ার কোনো ক্ষমতা থাকে না। সো স্পেনও এটা খুব ভালো করেই জানে যে মানে মেসি 90 মিনিটস খেলবে না। মেসিকে মানে ওই যে আর্জেন্টিনা সবসময় 10 মিনিটের একটা উইন্ডো খুঁজে বার করে ম্যাচে সেকেন্ড হাফে, সেটা 60 থেকে 70 হতে পারে, 70 থেকে 80 হতে পারে, 80 থেকে 90 হতে পারে। সো ওরা ওয়েট করবে যে কখন মেসিকে ওরা অ্যাক্টিভেট করার চেষ্টা করবে। সো ওই টাইমটাতে তখন হচ্ছে যে তারা ওরকমভাবে ওলিসেকে যেভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওই অনুযায়ী যাবে। কিন্তু আরেকদিকে আমি স্ক্যালোনির কথা বলবো, যে স্ক্যালোনিও ঠিক বুঝতে পেরেছে যে এই জিনিসটাই হবে, এই কারণে আজকে সে ডিপলকে মাঠে ডিপ্লয় করেছে, সো দ্যাট মেসিকে যে থামানোর চেষ্টা করবে যে স্পেন, যেটাকে আগের ম্যাচে যে ওলিসের একটা করেছিল, সেটা যাতে না করতে পারে এই জন্য ডিপলকে এখানে আসলে যে গার্ড, যেটা আমরা সবসময় বলি যে মেসির গার্ড হিসেবে আর কি ডিপল থাকে, তো ডিপলকে এই জন্য আজকে ডিপ্লয় করেছে, এই জন্য আজকে ফরমেশনটাও সে চেঞ্জ করেছে। সে কিন্তু মানে এতদিন পর্যন্ত লাস্ট 2 ম্যাচ ধরে দেখা যাচ্ছে সে 4-1-4-1 পারাদাসকে দিয়ে স্টার্ট করছিল, কিন্তু আজকে কিন্তু হুট করে আবার ডিপলকে নিয়ে আসলো। সো এখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আজকে ওই মেসির ওই 10 মিনিটটাকে প্রোটেক্ট করার জন্য আর্জেন্টিনাও চেষ্টা করবে, এদিকে স্পেনও চেষ্টা করবে ওই 10 মিনিট যাতে মেসি কোনো কাজই করতে না পারে। সো এইটারই ব্যাটেলটা হচ্ছে ফাইনালে আসল ব্যাটেল। ওকে হাবিব ভাই, এই জায়গাটায় স্প্যানিশ কোচ যে কথাটা বলেছে যে মেসিকে আমরা আলাদা কোনো ম্যান মার্কিং করবো না, কালেকটিভ মার্কিং এর দিকে যাবো, এটা হাবিব ভাই বলতে বলতে আমরা যদি আসলে আর্জেন্টিনার ফরমেশনটা কি পাবো, বা আমরা পেয়ে গেছি অলরেডি লাইন আপটা, সেটা কি আমাদের কোনো ব্যবস্থা করা আছে?
যদি পাই তাহলে সেটা এই পাশে আসবে। ওকে, সো লাইন আপ আপনার সামনে আছে এবং স্প্যানিশ কোচ যে কথাটা বলেছে এবার একটু আপনার বিশ্লেষণ শুনতে চাই। মেসিকে আসলে জোনাল মার্ক করা হবে, ওই পাশ দিয়ে কুকুরেয়া এবং কিছুটা রদ্রি এবং কিছুটা ফ্যাবিয়ান রুইস, এরা হচ্ছে একটা জোন ক্রিয়েট করবে, ট্রায়াঙ্গুলার জোন, যে জোনে যাতে মেসি বল কালেক্ট করতে না পারে, বিশেষ করে জোন 14 ওখানে যাতে মেসি বল না পায়, স্পেন সেটা সামহাউ এনিহাউ নিশ্চিত করার চেষ্টা করবে। ওদের খেলার মূল ফোকাসই থাকবে লিওনেল মেসি যাতে কখনোই জোন 14-এ বল রিসিভ করতে না পারে, কারণ জোন 14-এ মেসি বল রিসিভ করলে মেসি নিকো গঞ্জালেস এবং জুলিয়ান আলভারেজকে তার কাছাকাছি পাবেন এবং তার পিছনেই থাকবে ডিপল এবং আরেকটা সাইডে এনজোকে পাবেন। মানে জোন 14-এ মেসি হচ্ছে আজকের দিনে হয়তো মেসির ড্রিবল নাম্বার হবে এই ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট আজকের দিনে। হ্যাঁ, মানে কারণ জোন 14-এর আশেপাশে যখন মেসি বল পাবে, মেসি আর মানে সাইডওয়েজ পাস আর ব্যাক পাস কম খুঁজে ডিরেক্টলি পেনিট্রেট করার ট্রাই করবে যাতে স্পেন ডিফেন্স প্যানিক করে। ওকে, আমরা এই জায়গায় ছবিটা আসলে ইনস্ট্যান্ট পেয়েছি, সো মিডফিল্ডের এই জায়গাটা আই এম বিট কনফিউজড। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই সেটআপে মিডফিল্ডটা স্ট্রাকচার থাকবে? তো নাই, আর্জেন্টিনার মিডের স্ট্রাকচার এমনিতেই থাকে, নিকো গঞ্জালেজ ওখানে ফিক্স থাকবে, বাকি তিনজনের কোনো স্ট্রাকচার নাই বেসিক্যালি। ম্যাকালিস্টার নিচে এসে খেলবে আবার উপরেও যাবে, এনজো নিচে এসে খেলবে আবার উপরেও যাবে। স্ট্রাকচার করতে গেলে তো স্পেনের বিপক্ষে এমনিতেই বিপদ। আসলে সে তার জোনের প্লেয়ারটাকেই অলওয়েজ ট্র্যাক করতে হবে, স্ট্রাকচারাল করতে গেলে স্পেন হচ্ছে বিহাইন্ড দ্য রান বের করে ফেলবে। সো স্ট্রাকচার এমনিতে আর্জেন্টিনা রাখবে না, ন্যারো জোনে খেলা হবে। স্পেন যেরকম একটা সাইড ওভারলোড করে লামিন ইয়ামালকে ফ্রি রাখবে, আর্জেন্টিনাও একটা সাইড ওভারলোড করে মানে নিকো গঞ্জালেসকে একটা সময় ফ্রি রানে রাখতে যখন অন দা বল থাকবে। আরেকটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে লিওনেল মেসি আজকে এই পুরো ওয়ার্ল্ড কাপে বলের জন্য সামনে অপেক্ষা করত। আজকের ম্যাচটাতে লিওনেল মেসি হয়তো মিডফিল্ডে ড্রপ করতে পারে। ওকে, যা এটা করলে জুলিয়ান আলভারেজের গোল স্কোরিং চান্সটা বাড়বে। ওকে, পারভেজ, যদি আমি তিনটা চেঞ্জের কথা যদি আপনাকে জিজ্ঞেস করি, একদিকে নিকো গঞ্জালেস, আরেকদিকে ডিপলকে আজকে আবার নিয়ে আসা, এর আগের দিন সিমিওনে ছিলেন, ডেফিনেটলি ফিজিক্যাল ফুটবলের একটা কথা হচ্ছিল, আর মন্টিয়েলের জায়গাটা, আপনার দৃষ্টিতে এই তিনটা চেঞ্জের কারণ কি? স্পেন তো দিকে কোনো চেঞ্জ করে নেই। ডিপলের যে চেঞ্জটা, মানে এখানে যেভাবে বসানো আছে, অফকোর্স এখানে স্ট্রাকচারটা এরকম হবে না, বাট মোস্ট লাইকলি আমার মনে হয় নিকো গঞ্জালেস লেফট সাইডেই হয়তো থাকবেন, ওই সাইডটাতে হয়তো তিনি অপারেট করবেন এবং উল্টা হয়েছে, এখানে একটা ডিফেন্সিভ রোলেরও বিষয় আছে, কারণ ওই উইং ধরেই ইয়ামাল যাচ্ছেন। সো ওই উইং ধরে যেহেতু ইয়ামাল যাচ্ছেন, আমার মনে হয় সেখানে একটা রিইনফোর্সমেন্টের জায়গা, পেড্রো পোরো সেখান থেকে যাচ্ছেন। সো আমার কাছে মনে হয় যে লাস্ট ম্যাচটায় যেরকম তাদের গর্ডনকে আটকানো ইম্পর্টেন্ট ছিল, যে কারণে রাইট উইংয়ে গিলিয়ানো সিমিওনিকে নামানো হয়েছে, আজকে মোরলেস ঠিক একই কারণে তারা তাদের লেফট ফুটেড যেই লেফট মিড আছেন তাকে হচ্ছে লেফট সাইডে নামানোর জন্য নিকো গঞ্জালেসকে নামাচ্ছেন। আর ডিপল মোস্ট লাইকলি দেখা যাবে যে এই পুরো স্পেসের মধ্যে হয়তো রাইট সাইডে অপারেট করার পসিবিলিটি তার আছে লিও মেসির পেছনে, এবং লিও ডেফিনেটলি ড্রপ করবেন আজকে, এরকমই একটা পসিবিলিটি আছে। আমরা স্পেনের যদি খেলার প্যাটার্ন চিন্তা করি, তারা এক্সট্রিমলি একটা হাই লাইনে খেলেছিল ফ্রান্সের সাথে, যেটা একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড ধরনের গেম, বাট আজকে আমার মনে হয় তারা সেই ম্যাচের টেমপ্লেটে আসবে না, তারা আসবে পর্তুগালের সঙ্গে তারা যেই টেমপ্লেটে খেলেছিল সেই একটা টেমপ্লেটে, বিকজ দে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপেক্ট আর্জেন্টিনাস মিডফিল্ড কোয়ালিটি অ্যাজ ওয়েল, এবং পর্তুগালের মিডফিল্ড কোয়ালিটিকেও তারা ওই পরিমাণ রেসপেক্ট দিয়েই যেন লাইন ব্রেকিং পাসগুলো না চলে যায়, তারা কিন্তু সেভাবে করেই একটা মিড ব্লকে দাঁড়িয়েছিল, বা স্পেন খুব বেশি ওপরে ওঠেনি, যেটা ফ্রান্সের এগেনস্টে করতে দেখেছে। আজকে সেরকম একটা সেটআপে তারা যাবে, বাট আর্জেন্টিনার চেঞ্জগুলোর মধ্যে এখানে মন্টিয়েল মলিনার যে ইস্যুটা, আমার মনে হয় যে কিছু সিচুয়েশন এরকম হয়ে যায় যখন মলিনা ক্যান বি আ ভেরি গুড অপশন ফ্রম লং রেঞ্জ শুটিং। এখন ব্যাপারটা হচ্ছে একদম শুরুর দিক থেকে বোধহয় এই চান্স পাওয়ার সম্ভাবনাটা কম দেখছেন স্ক্যালোনি, তিনি বুঝতেই পারছেন যে একটা টাইট গেম হবে, এখানে ইনিশিয়াল স্টেজে বোধহয় এই ধরনের চান্সেস কম আসবে যেখানে ওই স্পেস পাওয়া যাবে যেখান থেকে লং রেঞ্জ নেওয়া হবে। সো ওইরকম একটা চেঞ্জ থেকেও হতে পারে যে মন্টিয়েলকে স্টার্ট করানো হচ্ছে, মলিনা পরবর্তীতে হয়তো আসবেন, তার পেস আছে। আর গঞ্জালেজের জায়গাটা আমার মনে হয় যে তালিয়াফিকোকে একটু সাপোর্ট দেওয়া, টু হেল্প লামিন ইয়ামাল ওকে আটকানোর জন্য। আর ডিপল রাইট সাইডে থাকছেন, শাইক ভাই যেটা বললেন স্লাইটলি অ্যাগ্রি টু দ্যাট এজ ওয়েল, যে মেসির আশপাশে তার থাকাটা মেবি ইম্পর্টেন্ট। আর আর্জেন্টিনা কিন্তু আজকে অনেক সময় দেখা যেতে পারে এরকম যে তারা পেছন থেকে মানে মিডফিল্ডটা বাইপাস করেই কিছু একটা করার চেষ্টা করবে, সামনে হুলিয়ান আলভারেজের দিকে লং বল দেওয়ার চেষ্টা করবে, এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র ডিপল না, ইভেন লাস্ট লেয়ার অফ লাইন যেটা আছে লিসান্ড্রো মার্টিনেজ, মোস্ট লাইকলি তার কাছ থেকে আমরা অনেক ক্রিয়েটিভ পাসেস বা যে পাস থেকে আর্জেন্টিনা অ্যাটাক তৈরি করতে পারে লং বল, সেগুলো আসলে দেখতে পারি। সো এই ব্যাপারটা আমার মনে হয় এই লাইন আপের মধ্যে দেখা যাচ্ছে আর কি। ওকে শাহেক ভাই, ডিফেন্সিভ প্লেতে প্যারাডাইসকে আমরা যে কন্ট্রিবিউশন করতে দেখেছি, আজকে স্পেন যেরকম আসলে মিডে ওভারলোড করে থাকে,
ওই জায়গাটায় আমি যদি ডিপল ইকুইভ্যালেন্ট টু আমি যদি চিন্তা করি যে প্যারাডেসের ভূমিকার জায়গাটা, এটা কি একটু উইকার হলো আর্জেন্টিনার জন্য? মানে হোয়াটস দ্য থট অফ স্ক্যালোনি? না, এখানে আসলে ফ্যাক্টরটা ওই চেঞ্জের কারণে আর কি হচ্ছে যে আপনি যদি মন্টিয়ালকে দেখেন, মন্টিয়ালের আমি বলবো যে এটার কারণটা হচ্ছে সাইকোলজিক্যাল এই সেন্সে যে ফাইনালে একটা প্রেশার থাকে, ফাইনালে একটা নার্ভাসনেস থাকে। আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের লাস্ট পেনাল্টি শুটে ওটা লাস্ট পেনাল্টিটাও চিন্তা করেন, ওটা কিন্তু মন্টিয়াল নিয়েছিল। সো তার সাইকোলজিক্যাল যে থট প্রসেস এটা অনেক কাম অ্যান্ড কোয়াইট। সো ফার্স্ট হাফে যে প্রেশারটা, সেই প্রেশারটা দেখতে হবে, কারণ আপনি এত বড় ম্যাচে যদি প্রথম 10 মিনিটেই গোল খেয়ে যান, প্রথম 5 মিনিটেই গোল খেয়ে যান, সাইকোলজিক্যালি একটা টিমের উপর অনেক বড় একটা এফেক্ট পড়বে। সো এই কারণে আই থিঙ্ক আজকে এই জন্য মন্টিয়াল যে সে কাম অ্যান্ড কোয়াইট থাকবে এবং ওই উইং প্লেয়ারগুলোকে সে স্টপ করার চেষ্টা করবে। আর আপনি যে প্রশ্নটা বললেন যে কেন আজকে ডিপল একটু উইক হবে কিনা, আমার মতে আজকে বেসিক ফরমেশনটা থাকবে 4-3-3-তেই থাকবে আর কি, এবং ডিপল আর মেসি কাছাকাছি একটু থাকবে। কিন্তু এখানে যে জিনিসটা হবে যে তারা এমনিতেও জানে যে আপনার স্পেনের মেইন স্ট্রেংথটা হচ্ছে লামিন ইয়ামালের সাইডটা, মানে উইং প্লে, আইদার ওই সাইডটা অথবা এখানে কুকুরেলাকে দিয়ে এই সাইডটাকে দিয়ে করবে। তারা মিডফিল্ডের মাঝখান দিয়ে খুব একটা বেশি ওভাবে পেনিট্রেট করার ট্রাই করে না। সো যার কারণে ওরকম পাদেশ হচ্ছে যে আপনার পুরো মাঝখানে যে একবার অ্যাঙ্কর যে রোলটা থাকে সেইটা খেলে। সো এইটা থেকে চেঞ্জ করে ডিপল হচ্ছে একটু মুভমেন্টের মধ্যে থাকে, একটু ম্যান মার্কিং করে একটু খেলার চেষ্টাটা করে। সো যার কারণে একটু ফ্লুইড মুভমেন্ট একটু দরকার আছে আপনার মিডফিল্ডে। সো এই কারণে এনজো ফার্নান্ডেজ, ডিপল আর ম্যাকেলেস্টা, যেটা কিনা আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপের এবং এই ওয়ার্ল্ড কাপের শুরুর দিকে তাদের যে কম্বিনেশনটা আছে, ওই মিডফিল্ডের কম্বিনেশনটা রাখতে যাচ্ছে। এবং আরেকটা বড় কারণ হচ্ছে যে যেহেতু স্পেন তাদের উইং এবং উইং ব্যাক সবাই মিলে একটু আস্তে আস্তে প্রেস করে তাদের ডিফেন্স লাইনটা উঠানোর চেষ্টা করে, কাউন্টারে এখানে আপনার যাওয়ার একটা চেষ্টা করবে, যার কারণে নিকো গঞ্জালেজ আর হুলিয়ান আলভারেজ দুই উইং থেকে আর কি জিনিসটা প্রেশার দেওয়ার চেষ্টা করবে, এবং পরবর্তীতে হয়তো তারা গিয়ে কাট ব্যাক করবে, যেটা কিনা মেসির জন্য যে ভাইয়ের জোন 14 ওইখানে গিয়ে আর কি সুবিধা পাবে আর কি। সো আমার মতে এখানে একটা মিক্সচার অফ সাইকোলজিক্যাল এফেক্ট, অ্যাট দ্য সেম টাইম কেমনে কাউন্টার করা যাবে এবং মাঝখান থেকে যাতে পেনিট্রেটটা না করতে পারে। সো সব কিছু মিলিয়ে একটা ওভারঅল একটা থিঙ্কিং থট প্রসেস এখানে আসলে স্ক্যালোনি করেছে। ওকে হাবিব ভাইয়া, এই সেম কোয়েশ্চেনটা যদি আপনাকে আমি করি, প্যারাডেসের জায়গাটা, যে ডিফেন্সিভ কন্ট্রিবিউশনটা তার ছিল আসলে নকআউট স্টেজের ম্যাচগুলোতে বিশেষ করে স্পেশালি তার উপরেই ভরসা রেখেছিলেন স্ক্যালোনি, আজকে প্যারাডেস নাই ডিপলকে ওই রোলটা দেয়া হচ্ছে। সো হোয়াটস ইউর থট অ্যাবাউট দ্যাট? যদি স্পেন পেদ্রিকে সাব করাইতো, পেদ্রিকে স্টার্ট করাইতো, তাহলে প্যারাদেস খেলতো। ওকে, পেদ্রি যখন আসবে দেখবেন প্যারাদেস নামবে, কারণ পেদ্রি বিটুইন দ্য লাইন বল ক্যারি করে, সেন্ট্রালি আসে তখন। স্পেন এই খেলায় ফার্স্ট হাফে সেন্ট্রালি আসবেই না, উইং ধরেই আসবে সাইকোলজিক্যালি। স্পেন কিন্তু গোল যখন বের করে তখন স্পেন সেন্ট্রালি আসে। সো যখনই আসলে গোল থ্রেট বেশি অ্যাড হবে, যখন পেদ্রি এসে খেলাটাকে ধরবে একদম, মানে খেলা ধরা যেটাকে বলে, ওই সময়টুকু যেটা, ওই সময় হচ্ছে আর্জেন্টিনার কন্ট্রোল আরো অনেক বেশি চলে যাবে। আর ওই সময়টাতে পেদ্রি প্রচুর সাইডওয়েজ পাস, প্রচুর পেনিট্রেট করার ট্রাই করবে, এবং তার সাথে ওভারল্যাপিং রোলটা দিবে দানি অলমো। এবং কিছু সময় পরে ফেরান তোরেস এবং মিকেল মেরিনো অ্যাড হবে, যারা পজিশনাল ইন্টারচেঞ্জ করবে। ওই সময়ের ফোকাস এবং ঠিকঠাক ট্যাকেল টাইমিং সহ ফিজিক্যাল প্রেজেন্সটা দেওয়ার জন্য ডিপল সাব হয়ে তখন প্যারাদেস আসবে। ওকে, তার মানে প্যারাডেসকে সেকেন্ড হাফে হয়তো। এবং আর্জেন্টিনার এই সেটআপটা মূলত এখন পর্যন্ত অ্যাটাকিং সেটআপ। আর্জেন্টিনার আজকের প্ল্যান হচ্ছে যে এই পুশটা তারা লাস্টে করে, আর্জেন্টিনা আজকে ফার্স্ট হাফের যে কোনো সময় একটা পুশ করা শুরু করবে। ওকে, শুরুতেই ম্যাচ কিল করার চেষ্টা করবো। আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা স্পেন টিমটাকে নিয়ে আলোচনা করতে চাই। আর্জেন্টিনা টিমটা নিয়ে শুরুতে করলাম, কারণটা হচ্ছে তাদের 3টা পরিবর্তন এসেছে। একটা বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরছি। আবার আমন্ত্রণ, ওয়ার্ল্ড কাপ কার্নিভাল দেখছেন আপনারা। এবার একটু স্পেনের লাইন আপটা দেখবো। পারভেজ, স্টার্টটা আপনিই করবেন, আপনার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিটস এই স্পেন টিমটা থ্রুআউট দ্য ওয়ার্ল্ড কাপ। আমার স্পেনের প্রেডিকশন গুলো মিলছিল এতটুকু। স্পেন আমার ফেভারিট টিম না, শুধু স্পেনের প্রেডিকশন গুলো আমার স্পেনের প্রেডিকশন কেন মিলছিল শিওর না আর কি। কেপ ভার্দে ম্যাচটা দেখার পর থেকে আমার স্পেনের প্রেডিকশন গুলো মিলছিল, স্পেশালি স্কোর লাইনের বিষয়গুলো। এই লাইনআপটা আনচেঞ্জ, সেটা দেখে বোঝা যাচ্ছে আনচেঞ্জ একটা লাইনআপ। তবে অনেকে যে বলছেন না যে পেড্রি কেন আসলে স্টার্ট করছেন, মানে আমার লাস্ট কয়েক ম্যাচ ধরে কেন স্টার্ট করছেন না, সেটাই বলছি। আমার কাছে মনে হয় যে ফ্যাবিয়ান রুইজ তিনি আসলে একটু বেশি ফিজিক্যাল, এটা একটা অ্যাট্রিবিউট হতে পারে। আর পেড্রি যে ধরনের বল কন্ট্রোল করেন, ওইটা আসলে তাদের প্রয়োজনীয়তার চেয়ে বরঞ্চ তাদের একটা ফিজিক্যাল প্রেজেন্স হয়তো দরকার, যে হচ্ছে খেলাটা ভাঙতে বেশি ইম্প্যাক্ট রাখবেন। এবং একটা ব্যাপার আছে যে তার লেফট ফুটেডনেস, সেটা দিয়েও তিনি আসলে কিছু জায়গা থেকে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে পাসিংয়ের জায়গাটা তৈরি করতে পারেন। সো আমার কাছে মনে হয় যে ফ্যাবিয়ান রুইজ ইজ মোর লাইক আ সেফটি নেট অপশন। মানে আপনি আপনার বেস্টটাকেও তো বেঞ্চটাকেও তো
কিছু রাখতে হবে যেখান থেকে আপনি ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য কাউকে আনতে পারেন। সো ওই সেন্সে আমার মনে হয় যে পেড্রিকে না রেখে ফাবিয়ান রুইজকে স্টার্ট করানোটা সো ফার তাদের কাজে দিয়েছে। এগেনস্ট পর্তুগাল কাজে দিয়েছে, এগেনস্ট ফ্রান্স তাদের কাজে দিয়েছে। সো দে আর স্টেইং উইথ দ্য সেম 11। আমার যেই জায়গাটা চিন্তার সেটা হচ্ছে যে অনেকে কেন বলছেন যে এটা বার্সেলোনার সাথে পুরানো বার্সেলোনা, এই টিমে কয়জন বার্সেলোনার প্লেয়ার আছেন? 3 জন স্টার্ট করছেন কনসিস্টেন্টলি, 3 জনই স্টার্ট করেছেন। 2010 এর বার্সেলোনা টিমটাই 11-এই ছিলেন 7 জন। সো ওইটাকে বার্সেলোনা বলা যায়, এখানে তো 3 জন, মানে জাভি আলোনসো, ক্যাসিয়াস, সবাই, হ্যাঁ জাভি আলোনসো, ক্যাসিয়াস, রামোস। রামোস, এই 3 জন বাদে মোটামুটি বাকি সবাই হচ্ছে আপনার বার্সেলোনার প্লেয়ার ছিল। সো এইখানে 3 জন আছেন। সো ওই সেন্সে কোর্টটাও, বাট কোরের মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে লেয়ারে লেয়ারে কোর্টটা আছে কি, পাউ কুবার্সি আছেন এদিকে, ডানি অলমো আছেন এদিকে, আর লামিন ইয়ামাল আছেন উপরে। সো 3টা লেয়ারেই অন্তত একজন করে, দ্য স্পাইন ইজ দেয়ার অফ দিস বার্সেলোনা টিম। এই লাইন আপটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে স্পেন, যেটা আগেও বলছিলাম যে পর্তুগালের সাথে ম্যাচের যে টেমপ্লেটটা তাদের ছিল যে একটা মিড ব্লকে তারা থাকবে, বলের নিয়ন্ত্রণ তাদের পায়ে থাকার চেষ্টা করবে, তারা উইং ধরে যেই ট্রায়াঙ্গুলেশন বোথ ইন অফেন্স এন্ড ডিফেন্স সেই কাজটাই করার চেষ্টা করবে। কুকুরিয়া, পেড্রো পোরো ভেরি ইম্পর্টেন্ট হবেন তাদের দুই জায়গাতেই, অফ দ্য বল, অন দ্য বল। সো তারা তাদের খেলাটা খেলে যাবে, স্পেন যে টেমপ্লেটে খেলেছে সোফার সেটাই খেলবে। আই ডোন্ট থিঙ্ক তারা আর্জেন্টিনার জন্য স্পেসিফিক্যালি কোনো ডিফারেন্ট কিছু চিন্তা করছে, তারা তাদের খেলার দিকে মনোযোগী, এটাই তাদের 11-এর রিফ্লেকশন পায়। এবং মুখস্থ, ওই যে হাবিব ভাই যেটা বললেন, মুখস্থ তাদের কিছু সাবজও আছে এবং ওইভাবেই তাদের কাজটা চলে। মানে তারা জানে যে ম্যাচের কোন সময়ে কোন টেম্পোটা ধরতে লাগবে, পেড্রোকে কখন নামাতে হবে, মেরিনোর মতো প্লেয়ার বা ফেরান টোরেস তাদেরকে কখন নামাতে হবে। জায়গাটা পুরোপুরি হাবিব ভাইকে আসলে দিব যে সাবের পুরো ব্যাপারটা উনি বিশ্লেষণ করবেন। তার আগে একটু শাহকে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে পেড্রো পোরো এই ভদ্রলোক যেভাবে কমপ্লিমেন্ট করেন লামিন ইয়ামালকে, এর আগের দিন তো একটা গোলও তিনি এই পাশ থেকে দিলেন। ভালো কোশ্চেন করছেন, এই যে টটেনহাম হটস্পারস এর পেড্রো পোরো, ওনার ক্লাবে। আরেকজন হচ্ছেন এই ভদ্রলোক অ্যালেক্স বায়ানা। নিকো উইলিয়ামসের কথা বলা হচ্ছিল যে এই ওয়ার্ল্ড কাপের আগে ডেফিনেটলি এই পজিশনটা আসলে নিকো উইলিয়ামস কিনে রেখেছেন, এরকম একটা ব্যাপার বলা হচ্ছিল। অ্যালেক্স বায়ানা কেমন করছেন আর পেড্রো পোরোর সার্ভিসটা আসলে কেমন দেখছেন এই ওয়ার্ল্ড কাপে? আচ্ছা, ছোট করে আগে অ্যালেক্স বায়ানা বলিনি, কারণ তার কাজটা আমি বলবো যে নিকো উইলিয়ামস বেসিক্যালি ইনজুর থাকার কারণেই আসলে তার জায়গাটা, এবং সে যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করছে না, কিন্তু সে তার বেসিক কাজটা, মানে এই স্কোয়াডে ওই লেফট উইংয়ে আপনার যে বেসিক কাজটা করা দরকার সেই বেসিক কাজটাই করে যাচ্ছে। বাট একটা প্রবলেম হচ্ছে যে হ্যাঁ, মানে লামিন ইয়ামালের উপরে বেশি প্রেশার পড়ে যাচ্ছে, যেটা কিনা নিকো উইলিয়ামস থাকলে লামিন ইয়ামালের জন্য একটু সহজ হয়ে যেতে, সে একটু স্পেস পায়, একটু ব্রিদিং স্পেসটা পায়। তো অ্যালেক্স বায়ানার কারণে আর কি তার উপরেই বেশি প্রেশারটা পড়ে যাচ্ছে, এই জন্য আমরা দেখছি যে স্পেনের সব অ্যাটাকগুলো আসলে লামিন ইয়ামাল নির্ভর হয়ে যাচ্ছে। সো অ্যালেক্স বায়ানার কাজটা হচ্ছে সে তার বেসিক কাজটা করে যাচ্ছে, কুকুরের সাথে ভালো একটা কম্বিনেশন হচ্ছে, এইটুকুই। পেড্রো পোরো আমি বলবো যে এখানে আসলে পুরো স্পেনের ট্রাম্প কার্ড, এই কারণেই যত বড় বড় ম্যাচে গোলগুলা কিন্তু ওর কাছ থেকে এসছে, এবং মানে কমেন্টেটর পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে যে ওয়াই হি ইজ দেয়ার। কারণ হচ্ছে যে রাইট ব্যাক থেকে সে কিভাবে পেনাল্টি বক্সে ঢুকে গোলগুলা দিয়ে যাচ্ছে। এটা একটা কারণ হচ্ছে যে স্পেনের এই যে পেপ গার্ডিওলা পরবর্তী যেই ফুটবলের যে ধরন বা ট্যাকটিক্যাল যে অ্যাঙ্গেলটা, সেখানে নিয়মটা হচ্ছে যে রাইট উইং ব্যাক বা লেফট উইং ব্যাক তারা অ্যাডিশনাল মিডফিল্ডার হিসেবে সাপোর্টটা দিবে। এখন অ্যাডিশনাল মিডফিল্ডার হিসেবে সাপোর্ট দিলেও সেই সব প্লেয়ারের মধ্যে ওই রকম অ্যাট্রিবিউটসগুলো থাকতে হবে যেটা কিনা হেল্প করতে পারে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক উইং ব্যাকরা সেভাবে করে হেল্প করতে পারে না, জাস্ট সাপোর্টটা দিয়ে চলে আসে। কিন্তু পেড্রো পোরোর যে ব্যাপারটা হচ্ছে তার শুটিং অ্যাকুরেসি, শুটিং পাওয়ার এবং ড্রিবলিং, এবং এই 3টা জিনিসই টপ নচ। এবং মানে যেহেতু সে এরকম টপ লেভেলে ক্লাবে খেলে না, এই কারণে আসলে মানুষজনের চোখেও ভাবে প্রতি বছর পড়ে না। কিন্তু পেড্রো পোরো সারা বছর জুড়ে আসলে টটেনহামে আপনার ওই রানগুলো মেক করে, ক্রসগুলো দেয়, মানে শুধুমাত্র লামিন ইয়ামালের কারণে আপনারা হয়তো কর্নার বা ফ্রি কিক হচ্ছে ওকে নিতে দেখছেন না, কিন্তু লামিন ইয়ামাল না থাকলে পেড্রো পোরোই কর্নার আর ফ্রি কিকগুলো নিত। মানে ভালো মানুষকে আমি ভালো কোয়েশ্চেনটা করছি আসলে, সত্যি কথা বলতে। হাবিব ভাই, আপনাকে 2টা কোয়েশ্চেন আমি একসাথে করবো, সেটা হচ্ছে এই ভদ্রলোককে আমরা অনেক বেশি আন্ডারস্টিমেট করে ফেলি কিনা, এটা হচ্ছে নাম্বার 1। 4টা গোল কিন্তু অলরেডি তিনি দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে আসলে সেকেন্ড হাফে এই শেপটা আপনি কেমন দেখছেন? সাবস্টিটিউশনের ব্যাপারটা আমি প্রথমে আপনি এই ভদ্রলোকের কথা বলবেন, এর আমরা আন্ডারস্টিমেট করি কিনা অনেক বেশি। ওরিয়াজাবাল আসলে সামনে হোল্ড করে বলে দানি অলমোকে ওয়ার্ল্ড কাপের টপ ক্লাস মনে হয় সত্যি বলতে। কারণ ওরিয়াজাবাল একটা স্যাক্রিফাইসিং ক্যারেক্টার, ওই যে যেটা ছিল 18তে ফ্রান্সের জিরুড, তারপরেও তার গোল আছে। বেসিক্যালি সে যেটা করে সে হচ্ছে ডিফেন্সকে স্ট্রেস করে। ওরিয়াজাবালের মতো স্ট্রাইকার যখন ডিফেন্স স্ট্রেস করে তখন মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, ওই গ্যাপটা ধরেই বেসিক্যালি দানি অলমো অপারেট করে। মানে আজকের ম্যাচের সিনারিওতেও দানি অলমো ওই গ্যাপটাই এক্সপ্লয়েট করতে চাইবে। আর দানি অলমোর মার্কার লাগবে, ম্যান মার্কিং লাগবে অ্যাকচুয়ালি যে কোনো সময়, যে মানে দানি অলমো কিন্তু
ফ্লুয়েন্ট মুভমেন্ট করে স্পেস থ্রু, অনেক ইন্টেলিজেন্ট মিডফিল্ডার আসলে। তো এই জায়গাটা থেকে আসলে এনজো ফার্নান্দেজকে অনেক বেশি সতর্ক থাকতে হবে আজকে। এবং মানে একটুখানি মিস্টেকে আসলে দানি ওলমো একটা জায়গা খুঁজে বের করবেন যেখানে ফেদ্রো পোরো অথবা লামিনী ইয়ামালকে রিলিজ করে দিতে পারেন, ওলিয়াজাবালকেও রিলিজ করে দিতে পারেন। 1 2 3টা আছে কিন্তু ডিফেন্স লাইন ভাঙা এটা কোনো ব্যাপার না আসলে তাদের জন্য। এখন ব্যাপারটা হচ্ছে সাবের ব্যাপারটায় যদি আসি তাহলে একদম মুখস্থ, ফ্যাবিয়ান রুইজ যাবেন, পেদ্রি আসবেন ম্যাচে যদি খেলাটাকে স্লো করার প্রয়োজন পড়ে। ইনফ্যাক্ট স্পেন যদি স্লো হয়, মানে স্পেন যদি লিড নেয়, তাহলে তাদেরকে খেলাটা স্লো করতে হবে। ওই সিচুয়েশনটাতে অবশ্যই পেদ্রি যে মাস্ট, পেদ্রি আসবেন। তারপরে হচ্ছে গিয়ে ধরেন আপনার ফেরান তোরেস আসবেন এবং মিকেল মেরিনো আসবেন একদম শেষ দিকে এক্সট্রা এনার্জি দেওয়ার জন্য। এর বাইরে আসলে স্পেনের ওই লেভেলের চেঞ্জেস, যদি স্পেনের উইং স্ট্রেসের দরকার পড়ে, স্পেন যদি ট্রেইলে থাকে, সেক্ষেত্রে নিকো উইলিয়ামসও আসতে পারেন, বা 0-0 থাকলেও নিকো উইলিয়াম আসতে পারেন। সো সাবস্টিটিউশন আমরা এই 4 জনকে মোটামুটি কনফার্ম ধরতে পারি যে এরাই আসে। এই জায়গাটা আমি আসবো, আমাদের একজন সহকর্মী টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে, আমরা অনেক কষ্ট করে তার লাইভ ফিডটা পেয়েছি আসলে। okay. টিপু আছেন টিএসসি থেকে, একটু সেখানকার অবস্থাটা আমাদেরকে দেখাবেন। টিপু, ওভার টু ইউ। কি অবস্থা টিএসসি তে? আমি অলরেডি দেখছি আপনার পেছনে আসলে ওরকম জায়গা নাই। আমি মাঠে আসলে কোন দল আধিপত্য করবে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে টিএসসিতে কিন্তু জানি না, এবং টিএসসির পাদদেশ মানে রাজু ভাস্কর্যের পাদদেশ এই মুহূর্তে পুরোটাই কিন্তু টিএসসির পাদদেশ মানে রাজু ভাস্কর্যের পাদদেশ এই মুহূর্তে পুরোটাই কিন্তু বলা যায় যে আর্জেন্টিনার যারা সমর্থক আছেন তাদের দখলে। একই সাথে টিএসসির ঠিক সামনে খেলা দেখানো হয় জায়ান্ট স্ক্রিন, তার সামনেও একদম জ্যাম প্যাকড অবস্থা। একই সাথে মহসিন হক মাঠ, যেখানে হচ্ছে পুরো বিশ্বকাপ জুড়েই খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, সেখানেও কিন্তু একেবারে মানে তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। শহীদুল হক মাঠে একই অবস্থা আমরা দেখেছি। অর্থাৎ বলা যায় যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু যারা আর্জেন্টাইন সমর্থক আছেন সহ স্পেনের কিছু সমর্থক আমরা দেখেছি, ব্রাজিলেরও কিছু সমর্থককে দেখেছি, এবং এই যারা ফুটবল প্রেমী আছেন বলা যায় তাদের একটা মিলন মেলা ঘটেছে কিন্তু এই মুহূর্তে টিএসসিকে কেন্দ্র করে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। এবং বলাই বাহুল্য যে আজকে যেহেতু আর্জেন্টিনা ফাইনালে খেলছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে দ্বৈরথ, তাতে করে আর্জেন্টাইন সমর্থকদের সংখ্যা এখানে সবচেয়ে বেশি হবে এবং সেটিই আমরা দেখতে পাচ্ছি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু আজকের ম্যাচকে ঘিরে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যেন আজকের অন্ততপক্ষে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন বা কর্মকর্তা কর্মচারী আছেন তারা বাদে এবং জরুরি সেবা বাদে কেউ যেন ভিতরে প্রবেশ না করে। কিন্তু যারা এই বাইরে থেকে খেলা দেখতে এখানে আসেন তারা কিন্তু সেটি একেবারেই মানেননি এবং আমরা দেখেছি যে কয়েকটি ব্যারিকেড ভেঙেও তারা এই যে টিএসসি প্রাঙ্গণ সেখানে প্রবেশ করেছেন এবং যে সব জায়গায় খেলা দেখানো হচ্ছে, যে স্ক্রিনগুলোতে খেলা দেখানো হচ্ছে, সেই স্ক্রিনগুলোর সামনে তারা ভিড় করছেন। এবং একই সাথে আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর পতাকা রয়েছে, আর্জেন্টিনার পতাকাই সবচেয়ে বেশি, একই সাথে স্পেনের পতাকা রয়েছে, বাংলাদেশের পতাকাও কিন্তু এখানে রয়েছে, প্যালেস্টাইনের পতাকা রয়েছে। এবং বলাই যায় যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, যে আগ্রহ, এবং আর্জেন্টাইন সমর্থকরা যেটি বলছেন যে এই ম্যাচ থেকে তাদের আসলে খুব বেশি হারানোর কিছু নেই। যদি তারা হেরে যান তাহলে তাদের হারানোর কিছু নেই, কিন্তু যদি তারা জিতে যান তাহলে পাওয়ার আসলে অনেক কিছু রয়েছে। মূলত তারা যেটি বলতে চাচ্ছেন যে 2022 সালে যেহেতু মেসির হাতে বিশ্বকাপ তারা দেখে ফেলেছেন, সেই কারণে তাদের খুব বেশি চাওয়া নেই মেসির কাছে, কিন্তু যদি আজকে মেসি আবারও সেই কাপটি তাদের জন্য অর্জন করতে পারেন, সেটি তাদের জন্য একটি বিরাট অর্জন হবে। এবং বলাই যায় যে এখানে যে আবেগঘন আনন্দঘন পরিস্থিতির তৈরি হয়েছে, তাতে করে কিন্তু বেশ এই এবং এটি বলাই যায় যে এই রেসটি আসলে মোটামুটি ম্যাচ আর কিছুক্ষণ পরেই, মাত্র আধা ঘন্টা বাকি আছে ম্যাচের এবং কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হবে। সেই ম্যাচের জন্য সবাই অপেক্ষা করছেন এবং এই ম্যাচ যখন শুরু হবে আসলে তখনই বোঝা যাবে আসলে সেখানে আজকের পরে আসলে কাদেরকে, এখন পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু আর্জেন্টিনা, কিন্তু আজকের পরে আসলে কারা চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হবে বা কারা সেই শিরোপা অর্জন করবে, সেই মাহেন্দ্রক্ষণের জন্য এখানে যারা এসেছেন বা একই সাথে ঢাকার
আর বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের অন্যান্য যারা সহকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে অবস্থান করছেন, মিরপুরে আছেন, বনানীতে আছেন, একই সাথে ঢাকার প্রত্যেকটা পাড়া মহল্লাতে কিন্তু জায়ান্ট স্ক্রিন বা ছোট ছোট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে এবং সেই খেলা উপভোগ করার জন্য মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছেন। কোনো ধরনের বাধা ওকে তারা মানছেন না। টিপু আপনাকে একই অসংখ্য সাথে- ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চেষ্টা করেছেন আসলে পুরো সিনারিওটা দেখানোর জন্য। ক্রেজি একটা সিনারিওর জায়গা। হাবিব ভাই, আমরা যে ব্যাপারটা আসলে আলোচনাটা কন্টিনিউ করছিলাম, দুই টিমের সাব যদি আমি কম্পেয়ার করি, জি। ডাইনামিক অ্যাট্রিবিউট আসলে কার বেশি? আমি তিনজনকে এই বিষয়টা জিজ্ঞেস করব। স্পেন তো তাদের সেটআপের জন্য সাব করে, তারা তাদের সেটআপ চেঞ্জ করে না, জাস্ট কৌশল পরিবর্তন করে সামান্য একটু অ্যাডজাস্টমেন্ট বলতে পারেন। স্পেন হচ্ছে স্ট্রাকচারার থাকবে, মানে জায়গা দিয়ে খেলবো না, বল দিয়ে খেলবো না, বল রেখে খেলবো, বল সহ ডিফেন্ড করবো, উইদাউট দ্য বল ডিফেন্ড করব না। এটা হচ্ছে স্পেনের স্ট্র্যাটেজি। আর ধরেন আর্জেন্টিনার স্ট্র্যাটেজির জায়গা থেকে জিনিসটা একটু ভিন্ন। আর্জেন্টিনা অনেক সময় বল ছাড়া কমফোর্টেবল খেলতে পারে। তো এটা আসলে বলছে আর কি বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা। আমার সিনারিওতে মাথায় যেটা বসতেছে সেটা হচ্ছে বার্সেলোনা ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ। আর এই সিনারিওতে যদি মানে আর্জেন্টিনা নীল নীল থাকে, আর্জেন্টিনা যখন পুশগুলো করবে তখন যে সাবগুলো আসবে সেগুলো আসলে ইম্প্যাক্ট সাব। বিশেষ করে যখন আলমাদা আসবে, সে চ্যানেল থ্রু রান নেবে, বল ক্যারি করবে, তখন কাউন্টারের জন্য এটা খুবই স্পেশাল এডিশন। এরপরে ধরেন একটা সময় কিন্তু পেদ্রি আসলে পারাদেশ আসবে, তো সে দিবে স্ট্যাবিলিটি এদিক থেকেও, মানে পেদ্রি যখন এসে কন্ট্রোল করবে, বা তো সে দিবে স্ট্যাবিলিটি এদিক থেকেও, মানে পেদ্রি যখন এসে কন্ট্রোল করবে বা পকেট স্পেস দিয়ে স্পেন ঢুকার চেষ্টা করবে, তখন ছোট ছোট স্পেস ক্রিয়েট করে যাবে, ওই সময়টাতে পারাদেশ দেবে স্ট্যাবিলিটি এবং ফিজিক্যাল প্রেজেন্স। আর ধরেন মিকেল মেরিনো যখন আসবে, তখন আসলে আর্জেন্টিনার ওইখানে এক্সট্রা ডিফেন্ডার আসতে পারেন, মানে ওটামেন্ডি, মানে আর্জেন্টিনার 3 ম্যান ডিফেন্স নিয়েও খেলতে পারেন। যখন মিকেল মেরিনো আসবে তখন আর্জেন্টিনার আসলে এক্সট্রা মার্কারের প্রয়োজন পড়বে, বিকজ হি রান লাইক স্ট্রাইকার বাট হি ইজ নট স্ট্রাইকার। Shadow striker। হ্যাঁ, এই জায়গাটার জন্য আসলে আর্জেন্টিনা তখন 3 ম্যান ব্যাকলাইনে ফেরত যেতে পারে। তখন আসলে আবার ওই সাইডের চেঞ্জে, ফুল ব্যাকে চেঞ্জে যাচ্ছে দুজন উইং ব্যাকের মতো গুলিয়ানো সিমিওনে তখন আসতে পারেন। মানে ব্যাপারটা হচ্ছে স্পেন কিভাবে চেঞ্জ করছে, আর্জেন্টিনা সেই অনুযায়ী অ্যাকচুয়ালি চেঞ্জটা ওকে, করবে। সেই জায়গাটা থেকে ফিরবো। এই দুজনের কাছে আমি জানতে চাইবো আসলে দুই টিমের রিজার্ভ বেঞ্চটা নিয়ে, কারণ ওয়ার্ল্ড কাপ সত্যি কথা বলতে এমন একটা টুর্নামেন্ট, বা যে কোনো টুর্নামেন্ট আসলে সেই টিমটাই যেতে যার রিজার্ভ বেঞ্চটা অনেক স্ট্রং থাকে। সো সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আরও একটা ছোট্ট বিরতির সময় হয়েছে দর্শক, ওয়ার্ল্ড কাপ কার্নিভাল একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গে থাকবেন। ওয়ার্ল্ড কাপ কার্নিভাল দেখছেন আপনারা। পারভেজ ভাই, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম আসলে সেটা হচ্ছে দুই টিমের রিজার্ভ বেঞ্চের কম্প্যারিজনটা, কারণ ডেফিনেটলি এরকম একটা টুর্নামেন্টের রিজার্ভ বেঞ্চটা অনেক গুরুত্ব বহন করে। দুই টিমের রিজার্ভ বেঞ্চে কম্পেয়ার করতে চাইলে আসলে ডায়নামিক কোন টিম বেশি? ডাইনামিক আর্জেন্টিনাটা বেশি ফর শিওর, কারণ আর্জেন্টিনার অ্যাটাক এবং ডিফেন্ড করার ভ্যারিয়াস অপশনস আছে, যেটা তারা প্রিভিয়াস প্রত্যেকটা ম্যাচে দেখিয়েছে। এবং তাদের সবচেয়ে বড় যে অস্ত্রটা আমার কাছে যেটা মনে হয় যে একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে, সেটা হচ্ছে সেট প্লে, কর্নার্স, ফ্রি কিকস, লং বলস, ক্রসেস। সেখান থেকে আর্জেন্টিনার আসলে অপোনেন্টকে ডমিনেট করার বেশ ভালো চান্স আছে, কারণ স্পেন ওই জায়গাটাতেই তাদের দুর্বলতা, ক্রস ফেস করা এবং নিজেরাও অপোনেন্ট হাফে গিয়ে এরিয়ালি জেতা। আপনি কি আজকে লোপেজকে আশা করছেন যদি গোল না বের হয় ফ্রিকো শেষের দিকে? লোপেজ আসতে পারেন, বাট তার আগে লাউতারোও আসতে পারেন। তিনি আসলে হেডারে যে পারফরম্যান্স দেখাচ্ছেন, এরিয়াল বল যেভাবে মিট করছেন, 70 সেন্টিমিটার হেড করেছেন তিনি। তিনি মোস্ট লাইকলি সেই জায়গাটা দখল করে ফেলছেন আর কি। আর ডেফিনেটলি সাথে রোমেরো উপরে উঠতে পারেন, ম্যাকেলিস্টার, এনজোর হেডিং অ্যাবিলিটিও আমরা দেখেছি কতটা দারুণ। সো ওই ডাইনামিক জায়গা থেকে আমার মনে হয় যে তাদের এমন কিছু অপশনস রিজার্ভ বেঞ্চে আছে আর্জেন্টিনার, যারা হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়াল বল খেলতেও টিমকেও খুব হেল্প করতে পারে। তবে এক দুজন আবার বলছিলেন কি যে মেসিকে ডুপ্লিকেট করলে কেমন হয়, এখানে দুইটা মেসি হয়ে গেলে অসুবিধা কি? এবং স্ক্যালোনি কিন্তু এই ধরনের বিগ সারপ্রাইজ বড় বড় মোমেন্টে এনে দিয়েছে। নিকোপাস মানে ওয়াই নট আর কি, মানে মেসি ডুপ্লিকেট করেও যদি একটা সিচুয়েশন দাঁড় করানো যায়, সেটাও একটা বড় সারপ্রাইজ হতে পারে ফর দি অপোনেন্ট। বাট আমার মনে হয় যে আর্জেন্টিনা তাদের ট্রাইড এন্ড টেস্টেড পন্থায় যেতে পারে, যেখানে তারা উপায় না দেখলে লাস্ট রিসর্ট সেটা হচ্ছে গিয়ে এরিয়াল বলে যাওয়া, ক্রসেস নিয়ে আসা। তো সেই ধরনের ডাইনামিজম তাদের আসলে বেঞ্চে যথেষ্ট পরিমাণ আছে বলে আমার মনে হয়। স্পেনেরটায় একজনই আছেন, ওই মিকেল মেরিনো বা বোর্জা ইগলিসিয়াস, তাকেও আমরা একটা ম্যাচে শুধু অল্প কিছুক্ষণ সময়ের জন্য দেখেছি, তাও তাকে নামানো হয়েছিল বেসিক্যালি টাইম ওয়েস্ট করতে, এক্সট্রা টাইমের আরও কিছু সময় একটা সাব ঢুকানো। বাট মেরিনোই একটা বিগ থ্রেট তাদের জন্য এরিয়ালি, এবং তিনি সে জায়গাটা এফেক্টিভ হন। বাদ বাকি যে কাজ স্পেন করে, অলওয়েজ অন দ্য বল, অন দ্য গ্রাউন্ড। সো তাদের চেঞ্জেসগুলো প্রেডিক্টেবল, এবং এই প্রেডিক্টিবিলিটিটা আর্জেন্টিনার একটা অ্যাডভান্টেজ হতে পারে। ওকে শায়েক, এই জায়গাটা দুই টিমের রিজার্ভ বেঞ্চ নিয়ে যদি অ্যানালাইসিস করতে বলি,
রিজার্ভ বেঞ্চ দুই টিমের দুই রকম, বাট মানে এখানে যে জিনিসটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে স্পেন ছকে বাঁধা সাবস্টিটিউশন, কোনো কাউকে দেখে কোনো রকমের চেঞ্জ নাই, কোনো ভ্যারিয়েশন নাই, যেটা আগের থেকেই সবাই জানে সিলেবাসে কি আসবে সেটাই হবে। অন দি আদার হ্যান্ড আর্জেন্টিনার সাবস্টিটিউশন কখনো আগের থেকে ফিক্স থাকে না কি হবে, তার অপোনেন্ট এবং খেলার যে সিচুয়েশন সেটার উপরে বেস করে আসলে তারা সাবস্টিটিউশনগুলো করে, এবং তার ঝুলিতে অনেক রকমের যে মানে জাদুঘরের ঝুলিতে যেরকম অনেকগুলো খরগোশ থাকে, তো সেরকমভাবে স্ক্যালোনির অনেক খরগোশ আছে। এটা ডিপেন্ড করবে ম্যাচের কি অবস্থা। আর্জেন্টিনার ম্যাচে যেরকম সিচুয়েশন ছিল 3-4 জন স্ট্রাইকার এবং সবাইকে নামিয়ে দিল গোল নেওয়ার জন্য। সো আসলে দিন শেষে ম্যাচের কন্ডিশন যদি মনে হয় যে হ্যাঁ ডাবল মেসি আসবে, তখন দেখা যাবে নিকো প্যাস চলে আসবে। হয়তো নিকো প্যাস পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে এক ম্যাচও খেলেনি, কিন্তু এই ম্যাচে দেখা গেল তাকে নামাই দিল। তো আসলে পুরোটাই ডিপেন্ড করছে ম্যাচটা কিভাবে প্রোগ্রেস করে। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি আবার দেখা যায় যে হ্যাঁ একটু 2 গোলের একটা লিড পেয়ে গেছে, তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে দেখা যাবে যে ডিফেন্সিভ মিডফিল্ডার প্যারাদেস থাকবে, ডিপল একসাথে খেলবে, মানে তখন দেখবেন যে সামনে শুধু মেসিকে দাঁড় করায়, বাকি 9 জনই আর কি ডিফেন্স করছে। সো এই ফ্যাক্টরটা আসলে পুরোটাই ডিপেন্ড করবে যে সেকেন্ড হাফে কি হচ্ছে সেটার উপর, এবং স্ক্যালোনি হিসেবে চিন্তা করবে। ওকে, হাবিব ভাই, গেম টাইম না পাওয়াটা, নিকো পাজের কথা অনেকে বলছিলেন, গেম টাইম না পাওয়াটাকে আসলে সাবদের জন্য একটা ফ্যাক্টর হতে পারে মেগা ফাইনাল ম্যাচে? এখানে আসলে সেটার জন্য তো আনবে না, যদি ম্যাচে প্রয়োজন পড়ে। বিশেষ করে ধরেন আর্জেন্টিনার যদি একটা পর্যায়ে গেম কন্ট্রোল করার দরকার পড়ে, যে ঠিক আছে আমরা মেসিকে একেবারে রিজার্ভ রেখে দিয়ে মিডফিল্ডে আরো বেশি কন্ট্রোল পুশ করে দেব, স্পেনকে যদি কোনোভাবে সেই কি অবস্থায় আবিষ্কার করা যায় শেষ দিকে, আর্জেন্টিনা অলরেডি লিডে, ওই সিচুয়েশনে বলকে আরো বেশিরভাগ আর্জেন্টিনা দখলে রাখার জন্য তখন নিকো পাজ আসতে পারে। তখন আবার নিকো পাজের পাশাপাশি দেখবেন বার্কোও চলে আসছে, লেফট ব্যাকে আসবে কিন্তু মিডফিল্ডে কন্ট্রোল নেবে। কিন্তু গেম টাইম না পাওয়াটা, গেম টাইম না পেলেও এরা তো পরীক্ষিত সেনানি, ট্রেনিং কিন্তু পুরা সিজন করে গেছে, কোন সিচুয়েশনে এদেরকে লাগবে এটা স্কালোনি খুব ভালো করে জানে। ওকে, আমাদের হাতে 3 মিনিটের মতো সময় বাকি আছে। আমি একটু প্রত্যেকের কাছ থেকে 1 মিনিট করে শুনতে চাই, এই ওয়ার্ল্ড কাপটা লিওনেল মেসির জন্য কতটা গুরুত্ব আসলে বহন করে। মানে আমরা তো সেটা বলছিলাম যে মেসি আসলে খুব নির্ভয় খেলবেন বা এরকম কিছু একটা, বাট হি ইজ ভেরি মাচ সিরিয়াস, এবং লাস্ট ম্যাচে মানে সেটার একটা অনেক বড় প্রমাণ পাওয়া গেছে। মানে তার সিরিয়াসনেসটা তো আসলে আমরা ওই 3-4 বছর আগেই দেখেছি। তিনি যখন ইন্টার মায়ামিতে এসেছেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ হিজ সিরিয়াসনেস। সো আমার কাছে মনে হয় যে এই 4 বছরের যে জার্নিটা 2022 থেকে 26-এ এসে এরকম পারফরমেন্স দেয়া, এটা একটা পুরোপুরি তার সিরিয়াসনেসের একটা রিফ্লেকশন। এবং এই 4 বছর প্লাস এই ওয়ার্ল্ড কাপটাই তিনি আসলে দিতে চান। আমার মনে হয় তিনি আপ্লুত হয়ে আছেন যে একটা সময় তাকে ডিসকার্ড করা হতো, সেখান থেকে তিনি এখন নেশনের হিরো, তিনি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট প্লেয়ার, সবাই তাকে সেই উপাধি দিয়ে দিচ্ছেন, সব রেকর্ড তার ভাঙা হয়ে গেছে। সো এখন শুধুমাত্র তিনি দিতে পারেন, সে দেয়ার কাজটাই তিনি সিরিয়াসলি করছেন বলেই তার নাম লিওনেল মেসি। অনেকেই কিন্তু আত্মতুষ্টিতে বসে যেতে পারতেন যে না দিয়ে ফেলেছি তো, ওয়ার্ল্ড কাপও জিতেছি, বাট তিনি আসলে দিতে চান, অ্যান্ড দিস ইজ হিজ ক্যারেক্টার। এবং আমার কাছে মনে হয় যে এটা ওয়ার্ল্ড ফুটবলের জন্যই খুবই কি বলবো, ইটস আ ব্লেসিং যে আমরা এরকম একটা সিচুয়েশন পাচ্ছি এবং এই সময়টায় আমরা দেখছি। আশা করব তিনি বলবেন যে আমি কোপা পর্যন্তও থাকতে চাই। আমি জানি না সেটা বলবেন কিনা, বাট আই হোপ অ্যান্ড উইশ যে মেসি সুস্থ থাকেন, তাহলে হয়তো কোপা পর্যন্ত, নেক্সট কোপা পর্যন্ত। এবং হেঁটে হেঁটে তিনি যা করছেন, যদি হাঁটতেই হয়, ওয়াই নট লিওনেল মেসি at 43, আবার দেখলে সমস্যা নাই তো। শায়েক, লিওনেল মেসির জন্য এই ওয়ার্ল্ড কাপটা কতটা গুরুত্ব বহন করছে? আমি শুধু একটা স্টেটমেন্টই দিতে চাই যে 2022 সালের ওয়ার্ল্ড কাপে সবাই চেয়েছিল মেসি যাতে ওয়ার্ল্ড কাপ জিতে, আর 26 সালের ওয়ার্ল্ড কাপ হচ্ছে মেসি চাচ্ছে যাতে সবাই ওয়ার্ল্ড কাপ জিতে। সো এই কারণে মেসির এফোর্টটা বেশি, মেসির স্ট্যাটিস্টিক্স আপনি দেখছেন গোল অ্যাসিস্ট বেশি, কারণ এখন আসলে আর্জেন্টিনার যতটুকু না নিজের জেতার ইচ্ছা, মেসির ইচ্ছা যে সে লাস্টে যাওয়ার আগে সবাইকে একটা ওয়ার্ল্ড কাপ উপহার দিয়ে এই মানে গ্র্যাটিটিউড, এই মানে সেলুটটা জানিয়ে সে বিদায় নিতে যাচ্ছে। একটা চিঠিও তিনি দিয়েছেন। হ্যাঁ, তো এই কারণে বোঝা যাচ্ছে যে সে জিনিসটাকে একটা হাই নোটে এন্ড করে ওয়ার্ল্ড কাপটা শেষ করে মানে সর্বকালের সেরা আর্জেন্টাইন প্লেয়ার হিসেবে অবসর নিতে যাচ্ছে। হাবিব, আপনি ফুটবল অ্যানালাইসিসে, ভিডিও অ্যানালাইসিসে এসেছেন লিওনেল মেসির জন্য, এই কথাটা আপনি বলেছেন। এই ওয়ার্ল্ড কাপটা আপনার জন্য পার্সোনালি আসলে লিওনেল মেসির জেতাটা কতটা গুরুত্বপূর্ণ, মেসির নিজের জন্য এই ওয়ার্ল্ড কাপটা কতটা গুরুত্বপূর্ণ? 22 ওয়ার্ল্ড কাপটা ছিল একটা টার্ম ছিল যে মানে মেসি খেলে আর্জেন্টিনার জন্য, গোটা আর্জেন্টিনা খেলে মেসির জন্য। এবার সেই টার্মটা উল্টে গেছে, মেসি খেলে আর্জেন্টিনার জন্য, গোটা আর্জেন্টিনাও খেলে আর্জেন্টিনার জন্য। আসলে এবার মেসি হচ্ছে মানে গিফট করতে চাচ্ছে। সো মেসি আসলে যে জার্নিটা আমাকে দিয়েছে লাইফে, মানে আমি অ্যাজ এ মেসি ফ্যান লেখালেখি করতাম, বার্সেলোনা পর্যন্ত সীমাবদ্ধ ছিল আমার গন্ডি, এবং ন্যাশনাল আসলে ফ্রান্সের খেলা টুকটাক উপভোগ করে ছোট 2-1 পোস্ট দিয়ে ঘুমাই যেতাম আসলে। তো এবার আসলে মনে হয়েছে যে
দিস ইজ দ্য লাস্ট টাইম আমি মেসিকে আসলে পিচে দেখব। সত্যি বলতে আজকে সন্ধ্যা থেকে আমি গান শুনছি, ওই যে বাগিচায় বুলবুলি তুই, ওই গানটা শুনছিলাম। আসলে আমার কাছে এই ম্যাচটাকে ফাইনাল মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য লাস্ট টাইম আমি লিওনেল মেসিকে ফুটবল বিশ্বকাপের মাঠে দেখব। এবং এই জিনিসটা যতবারই মনে পড়ছে, মানে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেও হয়তো আমার এই খারাপ লাগাটা যাবে না। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক হারুক আসলে কিচ্ছু যায় আসে না, আমি মেসিকে লাস্ট টাইম দেখতেছি। এটাই হচ্ছে গিয়ে ধরেন আমার জার্নির শুরু, আবার আমার জার্নির কিছুটা এন্ডিং, মেসি জার্নিটা এন্ডিং, বাকি ক্লাব জার্নি তো চলতেই থাকবে। ওকে, আমরা শেষ করতে চাই, তার আগে একটু প্রেডিকশনটা কি আজকে নিয়ে নেই। পারভেজ, প্রেডিকশন? পেনাল্টিতে জিতবে আর্জেন্টিনা। শায়েক? 2-0 আর্জেন্টিনা। হাবিব? 3-1 আর্জেন্টিনা ইনক্লুডিং এক্সট্রা টাইম। তিনজনে আর্জেন্টিনাকে বলছেন। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড কাপ কার্নিভালে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আমার প্রেডিকশনটা নাই দিলাম।